চলো সকলকে ওয়েলকাম টু মাই ক্লাস। প্রত্যেকে আমাকে একটু বলো যে প্রত্যেকের কাছে অডিও এবং ভিডিও ক্লিয়ার কিনা। অল ক্লিয়ার, ভেরি গুড। চলো তাহলে আমরা যেখানে এন্ড করেছিলাম সেখান থেকে আমরা আমাদের জার্নি শুরু করব, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট অফ অল কিছু জিনিস তোমাদেরকে একটু বলে রাখি। আমাদের যে সমস্ত ল্যাগগুলো হওয়ার কথা ছিল সেই ল্যাগগুলো হয়ে গেছে, আর সমস্যা কিছু নেই। কেবলমাত্র মঙ্গলবার আমি থাকি না, মঙ্গলবারের বদলে তোমাদের সেই ক্লাসটা অন্য কোনো একদিন আমি নিয়ে নেব, সেটা কোনো সমস্যা কিছু নেই। বাকি ইচ অ্যান্ড এভরিথিং ঠিক আছে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে আমি যা যা জিনিসপত্র বলেছি সেই জিনিসপত্রগুলোকে করো, সবকিছু হয়ে যাবে। এবার দেখো, প্রথম কথা তোমাদেরকে যেটা বলার সেটা কি, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের সামনে পরীক্ষা রয়েছে। কবে রয়েছে? 16 থেকে 27 মার্চ। কারা কারা এনটিপিসি পরীক্ষা দেবে? কারা কারা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দেবে এবারের? বেশ, অনেকেই দেবে, মানে অলমোস্ট সবাই দেবে। ওকে ওকে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল মোটামুটি ভাবে তোমাদের শুরু হওয়ার কথা মার্চের এন্ড তো এখানে হয়ে যাচ্ছে, তো এপ্রিলে, এবং তারপরেই কিন্তু ওরা গ্রুপ ডি তে হাত দেবে, এবং সেই গ্রুপ ডি মোটামুটি ভাবে তুমি ধরে রাখতে পারো, মানে সবচেয়ে বেস্ট ধরে রাখা আইডিয়াল সিনারিওতে মে মাস, ঠিক আছে? তো তুমি মে ধরে চলো। যদি এটা পিছিয়ে যায় তাহলে তোমার জন্য ভালো, যদি এটা না পিছয় তাহলে কোনো সমস্যা কিছু নেই। বোঝা গেল? এবার গল্পটা হচ্ছে আমি এখন কি করে কি করব, সময় তো হাতে কম। তো আমি তোমাদেরকে বলে দিয়েছি, তোমাদেরকে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে প্রথম দিন বলেও দিয়েছিলাম যে কোন কোন জিনিসপত্র করতে হবে, কোন কোন জিনিসপত্র করতে হবে না, তার প্রত্যেকটা জিনিস রেকর্ডেড ফরম্যাটে তোমাদের দেওয়া আছে। এনটিপিসির জন্য তোমাদের যা যা পড়ার দরকার সেটা রিলেটেড আমি তোমাদেরকে দুটো ভিডিও করে দিয়েছি, দেখবে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, এই চ্যানেলটার মধ্যে তোমাদের দুটো ভিডিও করে দেওয়া আছে। একটা হচ্ছে ওভারঅল প্রিপারেশন নিয়ে, একটা হচ্ছে কেবলমাত্র জিকে জিএস অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এই জায়গাটা নিয়ে, ঠিক আছে? তো এই দুটো বাদে আর কোনো কিন্তু কিচ্ছু নেই। তো এই দুটো ভিডিও সবার প্রথমে যারা দেখে নিয়েছো ওয়েল অ্যান্ড গুড, তারা সেভাবে পড়াশোনা করো। যারা দেখোনি তারা অতি অবশ্যই সেগুলোকে দেখে নাও এবং সেভাবে তুমি পড়াশোনা শুরু করে দাও। পিডিএফ দেওয়াটা আমার বাকি রয়েছে আমি জানি, তার কারণ আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করে দিয়ে আমি চলে গেছিলাম ওই তাবাকশিতে, তো আমার কাছে পিডিএফটা রয়ে গেছিল 1 নম্বর স্টুডিওতে। আমি এখন 2 নম্বর স্টুডিও থেকে তোমাদের ক্লাস নিচ্ছি, তো যেহেতু 1 নম্বর স্টুডিওতে পিডিএফটা রয়ে গেছে তবে সেটা কাউকে দিতে পারিনি। আমি আজকেই সেই পিডিএফটা আমার নিজের কাছে নিয়ে নেব, তারপর তোমাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? কোনো সমস্যা কিছু নেই। তো ওইটা ওই যাওয়ার দরকারই নেই, ওইটা আমি আজকেই দিয়ে দিচ্ছি, আজকে রাতের মধ্যে তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা জিনিসপত্রগুলো করে দিতে পারবে। তবে একটা কথা বলবো যে প্রত্যেকটা জিনিস দেখে যাও। যদি তোমার এটা ফার্স্ট টার্ম হয়ে থাকে একদম নিজের 100% শেষ করে তারপর তুমি যাও। আমার সিলেবাস তোমার শেষ করার নিয়ে চাপ থাকবে না, আমি তোমাদেরকে ফিজিক্স করাচ্ছি, এর আগে আমার যারা স্টুডেন্ট ছিল তাদেরকে আমি কেমিস্ট্রি কমপ্লিট করে দিচ্ছি, তো আমার সিলেবাস তোমাদের কমপ্লিট হয়ে যাবে। যারা রিসেন্ট একদম ভর্তি হয়েছে, এই রিসেন্ট একদম
বলে রাখতে পারো যে এই 1 মাস আগে, তাদেরকে আমি আগেও বলেছি যে 1 মাসের মধ্যে সিলেবাস কখনো কমপ্লিট হয় না। তোমাদেরকে আমি প্রপার গাইডেন্স দিয়ে দিয়েছি, প্রপার তোমাদের ভিডিও রেকর্ড আমি আপলোড করিয়ে দিয়েছি, একজনের নয়, দুটো স্যার ম্যাডামের, মানে এক একটা সাবজেক্টের। তো সেইগুলোকে সেই চ্যাপ্টারগুলোকে ধরে শেষ করো। বাকি প্রত্যেকটা জিনিসও তোমাদের যেমন লাইভ হওয়ার কথা সেরকম তো লাইভ হবেই, বোঝা গেল? তো কোনো দিকে না তাকিয়ে যেগুলো বলেছি সেগুলো করো, যারা ফার্স্ট টার্ম আর যারা এর আগের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের তো সমস্ত জিনিসপত্র করারই আছে, প্রপার রিভিশন দাও, জাস্ট এইটুকুই, আর কোনো কথা নয়। এবার আমরা মেইন জায়গাতে মুভ করে যাব। সেপ্টেম্বর যদি তোমার হয়ে থাকে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আমি লাস্ট বলবো হচ্ছে নভেম্বরের এন্ড, এই ব্যাচ যারা নিয়েছো তাদের পুরো জিনিসপত্র ওভারঅল কমপ্লিট। ম্যাথের যেগুলোকে দেখতে বলেছি সেগুলোকে দেখো, আর ম্যাথ তোমাদের আবার 9 তারিখে 9 মার্চ থেকে তোমাদের লাইভ ক্লাস শুরুও হবে। অনেকের ম্যাথ হয়ে গেছে, অনেকের ম্যাথ শুরু হবে। তো যাদের শুরু হবে তারা তো আবার পুরো জিনিসপত্র নতুন করে লাইভে করতে পারবে, আর যাদের হয়ে গেছে তারা তো সেগুলোকে রিভিশন করো। আর যাদের এখনো হয়নি, শুরু হওয়ার জন্য ওয়েট করছো, তাদের ওয়েট করাও দরকার নেই, তাদের পুরো ভিডিও ম্যাথের আমি ভিডিও কোর্সের আকারে আপলোড করে দিয়েছি, বোঝা গেল? এবার তোমাদেরকে পুরো জার্নি বলে দিয়েছি, কি করতে হবে কি না করতে হবে বলে দিয়েছি, পুরো ভিশন ক্লিয়ার করে দিয়েছি। এবার সেই অনুযায়ী পড়াশোনাটা করো, আর কোনো দিকে না তাকিয়ে এবার আমাকে আমার জিনিসপত্র পড়াতে দাও, কারণ না হলে আমি কিন্তু এইগুলোকে শেষ করে উঠতে পারবো না। ওকে, চলো। আচ্ছা, থার্মোডাইনামিক্স যে পার্টটা রয়েছে, এই থার্মোডাইনামিক্স থেকে এর আগের বার এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষায় এসছে কোয়েশ্চেন, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষায় কোয়েশ্চেন আসেনি। তো থার্মোডাইনামিক্স এর বেসিক পার্ট যেটুকু দরকার সেটুকু আমি ওভারঅল আমি একটা ক্লাসে তোমাদেরকেই বলে দেবো, সেটা নিয়ে চাপ নেই, ঠিক আছে? টোটাল যতগুলো শিফট হয়েছে, ধরো টোটাল 200টা কোয়েশ্চেন এসছে, সব শিফট মিলিয়ে, সমস্ত সায়েন্সের কোয়েশ্চেন মিলিয়ে কথা 200টা কোয়েশ্চেন এসছে। সেই 200টা কোয়েশ্চেনের মধ্যে থার্মোডাইনামিক্স থেকে কোয়েশ্চেন এসছে 5টা, ঠিক আছে? তো তুমি ভাবো 200 কোয়েশ্চেনের মধ্যে 5টা আসে, তার মানে ওর ওয়েটেজ কত? ওর ওয়েটেজ কত? 2.5%, যেটা তোমার শিফটে আসতেও পারে নাও আসতে পারে। যদি তোমার শিফটে কোয়েশ্চেন আছে তাহলে একটা আসবে। এবার তুমি আমাকে বলো যে তুমি যারা তৈরি নেই তারা ওই একটা কোয়েশ্চেনের জন্য দৌড়াবে নাকি বাকি 99টা কোয়েশ্চেনের জন্য দৌড়াবে? তো আমি আগেও বলেছি, এখনো বলছি, আমরা কেউ আইনস্টাইন হতে আসেনি। আমাদের মেন কাজ চাকরি নিয়ে বেরোনো, যেগুলো আমাদের করতে হবে সেই অনুযায়ী আমরা পড়াশোনা করব, যেগুলো পরে করলেও হবে পরের দিকে দেখবো, বাট আমার মেন প্রায়োরিটি বাকি 99%, ওই 1%-এর দিকে নয়। একটা বা দুটো কোশ্চেন আসবে, তুমি পারবে না, বাকিরাও পারবে না। তবে হ্যাঁ, আমি আমার দিক থেকে কোনো কিছু শেষ করে রাখবো না, আমি সবই করিয়ে দেবো, এটা নিয়ে তোমাদের অডিট হওয়ার দরকার নেই, বোঝা গেল? চলো শুরু করা যাক আজকের সেশন। আর কোনো কথা নয়, পুরো জিনিসপত্র বলে দিয়েছি, এবার আমরা পড়াশোনার দিকে মুভ করে যাই। দেখো বাবা, আজকে তোমাদের 2 ঘন্টা ক্লাস রয়েছে। নিউটন লজ অফ মোশন আমরা আজকে শেষ করব, এবং তারপরে আমাদের নেক্সট চ্যাপ্টারে মুভ করে যাব। আমি আগের দিন নিউটন লজ অফ মোশনের বেসিক পার্টটুকু তোমাদেরকে আমি বলে দিয়েছি, এবার আমরা মেন লজ অফ মোশনে ঢুকে যাব, ঠিক আছে? দেখো, যে যাই বলছে কেউ অথেন্টিক ডেটা দিতে পারবে না। আমি যে তোমাকে বললাম এপ্রিল বা মেতে, এটাও কিন্তু অথেন্টিক নয়, এটা আমার এক্সপেরিয়েন্স বলছে, আমার এই পুরনো যে সমস্ত জিনিসপত্রগুলো রেকর্ড চলছে তার অনুযায়ী আমার মনে হচ্ছে। কেউ কখনো কোনো জিনিস বলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত রেলওয়ে বোর্ড চালাচ্ছে। তাই যে যাই বলুক না কেন, কারোর কথায় কান দেবে না। মে ধরে এগিয়ে চলো গ্রুপ ডিটা, এপ্রিল ধরে এগিয়ে চলো আন্ডার গ্র্যাজুয়েটটা। যদি তারপরে হয় তোমার জন্য ভালো জিনিস, যদি তার আগে হয় হওয়ার পসিবিলিটি নেই, যদি সেদিন হয় যাতে পস্তাতে না হয়, বোঝা গেল? চলো এবার আমরা শুরু করছি পড়ার জায়গা। দেখো, আমি আগের দিন প্রিন্সিপিয়া বইটার কথা আমি আগের দিন উল্লেখ করে দিয়েছিলাম, তো এটা আমি এখন আর বলছি না, এবার আমি মেন জায়গাতে চলে আসছি, কারণ এটা আমি অলরেডি আগের দিনের ক্লাসে বলে দিয়েছি। হ্যাঁ, করাবো, শুরু করব। আমি হয়তো এই সপ্তাহে বুধবার থেকে শুরু করব ক্লাসটা, ঠিক আছে? আমাকে এখন কন্টেন্ট রেডি করতে হচ্ছে, টোটাল 2525 খানা কোয়েশ্চেন এসছে, তার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি যতগুলো কোয়েশ্চেন এসছে গ্রুপ ডিতে সেগুলোকে বাঁচতে হচ্ছে।
সেই জিনিসপত্রগুলো পিপিটি রেডি করে তারপর তোমাদের একটা ম্যারাথন নেবো, তো তার জন্য প্রচুর এফোর্ট লাগে ভাই, মানে দুম করে কোনো কিছু হয়ে যায় না। আর আমার পেছনে না কোনো লোকজন নেই যে এই জিনিসপত্রগুলো কেউ করে দেবে। আমাকে পুরো সমস্ত 2525 খানা টোটাল যতগুলো শিফট হয়েছে, 101 খানা শিফট হয়েছে, প্রত্যেকটা শিফটের মানে 2500 কোশ্চেন আমাকে বাঁচতে হবে, সেইগুলোকে বাংলায় ট্রান্সলেট করতে হবে। এক একটা স্লাইডে তোমার হচ্ছে একটা বাংলায় থাকবে, একটা ইংলিশে থাকবে। তোমরা আমার কন্টেন্ট জানো, একটা বাংলা থাকে, একটা ইংলিশ থাকে, যাতে কারো সমস্যা না হয়। সেই কন্টেন্ট সেই স্লাইড আমি নিয়ে যাব। তো সেটা হয়তো 1000 বা 1500 পৃষ্ঠার একটা স্লাইড হবে, 1000 পৃষ্ঠা বা 1500 পৃষ্ঠা তোমার হচ্ছে একটা মোটা বই হয়ে যায়। সেরকম একটা পিপিটি আমার তৈরি করতে হবে, তারপর আমি তোমাদের ক্লাসটা নেব। সময় লাগে ভাই, এফোর্ট দিতে হয়। ঠিক আছে, চলো। প্রথম গতিসূত্র কাকে বলে? কোন বস্তুর উপর, এবার কোনো দিকে তাকিও না, এবার আমার পড়ানোর দিকে মুভ করে যাও। আর কোনো দিকে তাকালে কিন্তু এবার জিনিসটা বুঝতে পারবে না। ইম্পর্টেন্ট জিনিস বলছি, শোনো। কোন বস্তুর উপর বল প্রয়োগ করে তার অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরৈখিক পথে গতিশীল থাকে। এই সূত্রকে আমরা জাড্ডের সূত্র বলে থাকি। ঠিক আছে, এবার এখানে আমি তোমাদেরকে দুটো জিনিসের কথা উল্লেখ করব। কি কি? নাম্বার 1, যারা ইংলিশে পড়তে চাও এখান থেকে ইংলিশ পড়ে নিও, কোনো সমস্যা নেই। তো দুটো জিনিস কি কি? প্রথম কথা হচ্ছে, কোন বস্তুর উপর এই বলটাকে কেটে দাও। এই বলটার জায়গায় তুমি জাস্ট কোশ্চেন করো কি, দিয়ে পুরোটা পড়ো, কি বলবে? দেখো বলছে কোন বস্তুর উপর কি প্রয়োগ করে তার অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরৈখিক পথে গতিশীল থাকে। তো এখানে তুমি যখন কি বলে প্রশ্ন করছো, তুমি অ্যান্সার কি পাচ্ছ ভাই? অ্যান্সার পাচ্ছ হচ্ছে বল, তাই তো? তাহলে আমি এখান থেকে কি জানতে পারলাম? আমি এখান থেকে জানতে পারলাম হচ্ছে বল কাকে বলে বা ফোর্স কাকে বলে। তো ফোর্সের ডেফিনেশন যদি তোমাকে জিজ্ঞেস করে যে ফোর্সের ডেফিনেশন, এই জিনিসটা আমরা কোথা থেকে পাচ্ছি? প্রথম গতিসূত্র থেকে পাচ্ছি। 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় কি? 2 নাম্বার বিষয় হচ্ছে, দেখো এখানে আমি একটা উল্লেখ করেছি, একে জাড্ডের সূত্র বলে। এই নতুন একটা টার্ম পাচ্ছি জাড্ড, এই জাড্ড সম্পর্কে আমাকে পড়তে হবে। জাড্ড মানে কি? জাড্ড মানে হচ্ছে সেই জিনিসটা যেটা, যে বস্তুটা যে কাজ করছে, ধরো কোনো একটা বস্তু চলছে, সে চলতেই থাকবে। কোনো একটা বস্তু রেস্টে আছে, সে রেস্টেই থাকবে। মানে যে যে জিনিসটা করছে সেই জিনিসটাই করবে। এইটা হচ্ছে জাড্ডের সূত্র, এটা হচ্ছে জাড্ড। বোঝা গেল? তো জাড্ড সম্পর্কিত বিষয় আমি আরো বিস্তারিত আসছি, এক করে বলছি। তো চলো, তাহলে আমরা প্রথম গতিসূত্র থেকে দুটো জিনিস জানতে পারলাম, একটা হচ্ছে বলের সংজ্ঞা আর দ্বিতীয় হচ্ছে জাড্ড। জাড্ড কি আমি এবার আসছি। দেখো এই প্রথম গতিসূত্রের মধ্যে আমি দুটো জিনিস তোমাকে এখন উল্লেখ করেছি। দেখো এই বিড়ালটা ল্যাথ খাচ্ছে, শুয়ে শুয়ে ল্যাথ খাচ্ছে। একে দেখে তোমার মনে হচ্ছে এ কখনোই এই ল্যাথ খাওয়া থামাবে? দেখে মনে হচ্ছে না। ঠিক যেমন করে তুমি সকালবেলা ঘুম থেকে ওঠার সময় ল্যাথটা খাও। এবার তুমি পরিষ্কার ভাবে এর ল্যাথ খাওয়া বন্ধ করতে হবে দুটো প্রসেসের মাধ্যমে। কি কি? হয় তুমি এর পেছনে একটা কুকুর লেলি দাও, নয় এর নিজের খিদে পাক। যদি বাই চান্স এর খিদে না পায়, এ উঠবে না, এ ল্যাথ খেয়েই যাবে। যদি এর পেছনে কুকুর না লেলিয়ে দাও, এ উঠবে না, এ ল্যাথ খেয়েই যাবে। তো সোজা কথায় হচ্ছে এ ল্যাথ খাচ্ছে, এ শুয়ে আছে, এ শুয়েই থাকতে চাইবে। এখানে কুকুর লেড়ানো বা খিদে পাওয়া, এগুলো কি? এটা হচ্ছে বাহ্যিক বল। এই বাহ্যিক বল প্রয়োগ হচ্ছে বলেই এ কিন্তু উঠে দাঁড়াচ্ছে বা অন্য জায়গা থেকে মুভ করছে, না হলে কিন্তু এরকম করে শুয়ে পড়ে থাকতো। তাই তো? যেমন তুমি সকালবেলা ঘুম থেকে উঠছো না, তোমার মা বাবা কি করবে? পরিষ্কার দেখবে যখন গরমকাল এসিটা বন্ধ করে দেবে বা তোমার হচ্ছে ফ্যানটা বন্ধ করে দেবে। যেই মুহূর্তে বন্ধ করে দিল তুমি দেখবে তুমি বাপ বাপ বলে উঠে পড়েছো, সেই একদম পুরো গরমে ঘেমে নে। তাই তো? তো এটা কি? এটা হচ্ছে বাহ্যিক বল, যার জন্য তুমি উঠছো। ঠিক আছে? তো এই যে ল্যাথ খাচ্ছে, সেই ল্যাথ খাওয়ার প্রবণতা, এটাকে আমি কি বলবো? জাড্ড বলবো। সোজা হিসাব, তুমি ল্যাথ খাচ্ছ, ভাই ল্যাথ খেয়েই যাচ্ছি, তাহলে আমি জাড্ড বলতে আর কিচ্ছু না, আমি ল্যাথকে বলবো। ঠিক আছে? সোজা হিসাব হচ্ছে এটা। ঠিক তেমনি ভাবে দেখো এজ স্থির রয়েছে, অন্য জায়গায় দেখো এই বলটা গতিশীল রয়েছে। এই বলটা কন্টিনিউ একদিক থেকে একদিকে মুভ করছে। তো বলটা যদি একদিক থেকে একদিকে মুভ করে ভাই,
তুমি নিজে আমাকে বলো যে এর মুভের পেছনে ব্যাক এন্ডে নিশ্চয়ই একটা ফোর্স কাজ করে, তার জন্যই তো ও ভাই একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর থেমে যায়। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে এই বলটা কোনোদিন থামবে? এ তো চলেই যাবে চলেই যাবে চলেই যাবে। কেন যাবে? তার কারণ এর নিচে কোন রকম কোনো বল প্রয়োগ করছে না, কোনো বল কাজ করছে না। এই বলটাকে আমরা কি বলে থাকি? এই বলটাকে আমরা বলে থাকি হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ। সেটা আমরা অন্য একটা চ্যাপ্টারে পড়বো। তবে এই যে ফ্রিকশনটা রয়েছে, যদি এটা না থাকে তাহলে এই বল কি চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তাহলে যে ল্যাথ খাচ্ছে, যে শুয়ে আছে সে শুয়েই থাকবে, যে গতিশীল আছে সে গতিশীল চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। এইগুলোকে আমরা জাড্য বলবো। বোঝা গেল? তাহলে আমরা প্রথম গতিসূত্র থেকে কি জানতে পারলাম? দুটো জিনিস জানতে পারলাম। এক নাম্বার বিষয় ইনার্শিয়া বা জাড্য হয়ে গেল। ডেফিনেশন অফ ফোর্স, বলের সংজ্ঞা হয়ে গেল। এই দুটো জিনিস আমরা কি জানতে পেরেছি? প্রথম গতিসূত্র থেকে জানতে পেরেছি। এবং এর মধ্যে আমি তোমাকে ডেফিনেশন অফ ফোর্স সম্পর্কিত বিষয় বলে দিয়েছি। ওইখানে কি দিয়ে প্রশ্ন করে বলের জায়গাটায় তুমি অ্যান্সার পেয়ে যাবে। তাহলে ডেফিনেশন সম্পর্কে বুঝে গেল। তাহলে এবার আমার জানার জায়গা কি? ইনার্শিয়া। ইনার্শিয়া কি জিনিস সেটা আমি এক এক করে বলবো। দেখো ইনার্শিয়া বলতে বললেন জাড্য। দেখো জাড্য দু প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে স্থিতিজাড্য, একটা হচ্ছে গতিজাড্য। এছাড়াও আর একটা জাড্য হয় যেটাকে আমরা বলে থাকি তোমার গিয়ে ডাইরেকশন ইনার্শিয়া। ডাইরেকশন ইনার্শিয়া বা যেটাকে আমরা বলে থাকি তোমার গিয়ে দিকজাড্য। ঠিক আছে, ব্যাপারটা কি দেখো, সবার প্রথম বলি জাড্য বলতে কাকে বোঝায়। দেখো পদার্থের যে মৌলিক ধর্মের দরুন স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চায় এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে চায়, পদার্থের সেই ধর্মকে আমরা কি বলবো? জাড্য বলবো। ভাই আমি তো এটাই পড়লাম, কি বললাম? আমি বললাম হচ্ছে এটাই যে কোনো বস্তু স্থির আছে সে স্থিরই থাকতে চাইবে, যে গতিশীল আছে সে গতিশীল থাকতে চাইবে। তাহলে যে ধর্মের জন্য সেটা থাকতে চাইছে এটাকে আমরা কি বলবো? জাড্য বলবো। সোজা কথায় ল্যাদ বলবো, সোজা হিসাব। ঠিক আছে, আমি আমার নিজের জায়গা থেকে ভাই সরবো না। আর্থের মুভমেন্টটা নিউটনের ফার্স্ট ল বোঝায় কিনা আস্তে আস্তে আসবো। ট্রয় তুমি একটু পর ধীরে ধীরে তুমি জিনিসপত্রগুলোকে বুঝতে পারবে, আস্তে আস্তে জিনিসপত্রগুলো বুঝতে পারবে। আমি এক এক করে এগোই, তুমি নিজে অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে, একটু আমাকে বলতে দাও। তো জাড্য জিনিসটা প্রথমে বুঝতে পারলে এই জিনিসটা। চলো এবারে কি বলবো? জাড্য যেটা আমি বললাম, এই জাড্য দু প্রকারের বললাম। প্রথমটা কি বললাম? স্থিতি জাড্য, বা যেটা আমি কি বললাম? ইনার্শিয়া অফ রেস্ট, তাই তো? ইনার্শিয়া অফ রেস্ট। তো স্থিতি জাড্য কাকে বলে? দেখো স্থিতি জাড্য মানে কি? যে স্থির আছে। তো দেখো স্থির বস্তু চিরকাল সবসময় স্থির থাকার প্রবণতাকে আমি কি বলবো? স্থিতি জাড্য বলবো। যে স্থির আছে সে স্থির রয়েছে তাকে আমি কি বলবো? স্থিতি জাড্য বলবো। হ্যাঁ তুমি অবশ্যই কোয়েশ্চেন আছে, ভালো জিনিস। কোয়েশ্চেন আসছে মানে তুমি জিনিসটা বুঝছো। ঠিক আছে, অবশ্যই কোয়েশ্চেন হলে বলবে। আমি তোমায় কেন বললাম তুমি নিজেই প্রশ্নের উত্তর দিতে পারবে, তার কারণ এখানে আমি তোমাদেরকে নিউটনিয়ান মেকানিক্স বলছি, এরপর আমি তোমাদেরকে গ্র্যাভিটেশন পড়াবো। তো গ্র্যাভিটেশন যখন ঢুকবো তখন গ্র্যাভিটেশনও কাজ করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে এই ফার্স্ট লও কাজ করবে। তুমি যদি ফোর্সের রেসপেক্টে বলো অতি অবশ্যই সেটা কিন্তু অবশ্যই তার জাড্যের জন্যই সে গতিশীল অবস্থায় ঘুরছে 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 বলতে পারো, এটা গতি জাড্য একটা। আর তুমি যদি বলো ওইখানে যে ফোর্সটা কাজ করছে ওই ফোর্সটা কি? ওটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। সেটা আমি বলবো যখন গ্র্যাভিটেশন পড়াবো। আমি সেই জন্য তোমাকে বললাম একটু ওয়েট করে যাও, সব বলবো, সব বুঝতে পারবে। ঠিক আছে, চলো তাহলে বোঝা গেল স্থিতিজাড্য কি জিনিস। ভাই স্থির রয়েছে তাকে স্থিতিজাড্য বলবো, যে গতিশীল রয়েছে তাকে গতিজাড্য বলবো, সোজা হিসাব। চলো স্থির রয়েছে দেখা যাক। দেখো এই লোকটা বাসে দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারছো, বা ট্রেনে বা ট্রামে কোথাও একটা দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে ট্রেন বা ট্রাম বা বাসটা চলতে শুরু করলো। যদি চলতে শুরু করে কি হবে? যেটা হবে সেটা হচ্ছে তার পাটা মুভ করে যাবে এরকম করে, আর তার বডিটা যে জায়গায় ছিল সেই জায়গায় থাকার চেষ্টা করবে। হবে কি হবে না? হবে তো। দেখবে বাস যখন চলতে শুরু করে তখন তুমি একটু পেছন দিকে হেলে যাও না? কেন হেলে যাও? তার কারণটা হচ্ছে ভাই তোমার পাটা এই বাসের বা ট্রামের বা ট্রেনের মাটির সঙ্গে লেগে আছে, সেই জন্য কি করছে? এগিয়ে যাচ্ছে, ও মোশনে চলে গেল। কিন্তু তোমার ওপরের যে পার্টটা রয়েছে, আমরা তো আর ছোট বস্তু নই, আমরা বড় বস্তু,
তো আমাদের যে ওপরের পার্টটা রয়েছে, এই ওপরের পার্টটা কি, ওপরের পার্টটা স্থির থাকতে চাইছে ভাই, ঠিক আছে? তো যখন স্থির থাকতে চাইছে ওইভাবে হেলে গেল, সামনের দিকটা এগিয়ে গেল, ও পেছন দিকে থাকতে চাইলো, হেলে গেল। তো এটা কি বলবো ভাই, ওপরের পার্টটা স্থির থাকতে চাইছে বলে স্থিতিজাড্য বলবো এটাকে, ব্যাস গল্প শেষ। সেম গল্প আমি এটা ক্ষেত্রে বলবো, কি বলবো, দেখো যদি এরকম কোনো একটা কয়েন রাখো, যদি এখানে একটা জোরে ফোর্স দাও, তুমি দেখবে এই কয়েনের ওপর, মানে কয়েনটা যে কার্ডবোর্ডের ওপর রয়েছে, কার্ডবোর্ডটা চলে গেল, আর কয়েনটা কি হলো, ওপর থেকে নিচে পড়ে গেল। এটাও কেন ভাই, যে জায়গায় ছিল সেই জায়গায় থাকতে চাইছে, এটাও কিসের জন্য, স্থিতিজাড্যের জন্য। তো পরীক্ষায় কি দেবে, পরীক্ষায় এই স্থিতিজাড্যের এক্সাম্পল গুলোই দেবে, তোমাকে বলবে যে পার্টিকুলারলি এই যে জিনিসটা হলো, এটা ফিজিক্সের কোন ধর্মকে বলে, বা পার্টিকুলারলি এটা ফিজিক্সের কোন ধর্মকে উল্লেখ করছে, বোঝা গেল? তো এক এক করে তোমাদেরকে দেখাই। দেখো আমি তোমাদেরকে এখানে তিনটে উদাহরণ দিয়েছি। কি উদাহরণ, কোন গাড়ি হঠাৎ চলতে শুরু করলে গাড়ির মধ্যে বা বসে থাকা, দাঁড়িয়ে থাকা যাত্রী পিছনের দিকে হেলে পড়ে, যেটা আমি প্রথমেই বললাম, এটা কি বলবো, স্থিতিজাড্য বলবো, তাই তো? 18, 19, 20, 21 ওই দিন আমি ক্লাস নিইনি, ওই ক্লাসগুলো অলরেডি আমি 18, 19-এর ক্লাসগুলো আমি আগে নিয়ে নিয়েছি, আর 20, 21-এর ক্লাসটা আমি আজকে নিচ্ছি, ঠিক আছে? আমার ক্লাসগুলোকে একটু পর পর ফলো করো, বুঝতে পারবে, ঠিক আছে? দেখো জিনিসটা বোঝো, যেটা আমি বললাম সেটা এখানে লেখা আছে। কোন গাড়ি হঠাৎ করে চলতে শুরু করলে গাড়ির মধ্যে বসে বা দাঁড়িয়ে থাকা যাত্রী পেছনের দিকে হেলে পড়ছে, কেন? স্থিতিজাড্যের দরুন এরকম হয়ে থাকে। গাড়ি যখন স্থির ছিল তখন যাত্রীর দেহ স্থির ছিল, হঠাৎ করে গাড়ি চলতে শুরু করলে দেহের নিম্নাংশ অর্থাৎ পায়ের যে পাটটা গাড়ির সঙ্গে সংলগ্ন ছিল বলে গতিশীল হয়ে যাচ্ছে, মানে পাটা গতিশীল হয়ে যাচ্ছে, কিন্তু দেহের ঊর্ধ্বাংশ মানে ওপরের যে পাটটা রয়েছে সেটা স্থিতিজাড্যের জন্য স্থির থাকতে চাইছে, যার ফলে যাত্রী পিছন দিকে হেলে পড়ছে। এবং এই কারণে ঘোড়া যদি হঠাৎ জোরে দৌড়াতে শুরু করে, বা কোনো একটা তোমার হচ্ছে গাড়ি যখন হঠাৎ করে চলতে শুরু করবে, তখন আরোহী কি করবে, পেছনের দিকে হেলে পড়বে। এইটাই তোমাকে এখানে বলেছে, বোঝা গেল কেসটা? সেম গল্প আমি এখানেও বলবো। দেখো ধুলোবালি ঝাড়ার জন্য কাপড়কে হঠাৎ করে জোরে জোরে ঢাকানো হয় কেন, তুমি দেখবে এখন তো আস্তে আস্তে শীত চলে যাচ্ছে, কম্বল টম্বল গুলো কি করবে, তুমি জোরে জোরে এখন ছেড়ে ছুড়ে কি করবে, বস্তার মধ্যে পুরে দেবে, শীত চলে যাচ্ছে যেহেতু। তো যেহেতু শীত চলে যাচ্ছে, কম্বলের মধ্যে প্রচুর ধুলো রয়েছে, এবার প্রচুর ধুলোটাকে তুমি ঝাড়বে কি করে ভাই, তুমি দেখবে এরকম করে, এরকম করে তুমি কি করো, ঝাঁকাও। তো ঝাঁকাও কেন, তার কারণটা হচ্ছে এটাই যে এই যে কাপড় জামাগুলো আছে, এই কাপড় জামাগুলোর ওপর কি আছে, বালি বা নোংরা বা তোমার হচ্ছে আবর্জনা এগুলো রয়েছে। এবার তুমি যখন এই ধরো এটা হচ্ছে তোমার হচ্ছে কাপড়টা বা কম্বলটা, তার উপর তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার কি ডার্ট, ঠিক আছে, বা ধুলো। এবার তুমি যখন এটাকে ঝাঁকাচ্ছ ভাই, ঝাঁকালে কি হবে, ঝাঁকালে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই এইটা এরকম করে মুভ করে যাবে, হবে কি হবে না, হবে। ধুলোটাকে মুভ করবে, হবে না, তো ধুলোটা এখানেই থাকবে। তার জন্য তুমি যখন দেখবে সূর্যালোক পড়ে, যখন তুমি ধুলোটা ঝাড়ছ, তুমি দেখবে চারিদিকটা প্রচুর পরিমাণ ধুলোয় ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ও যে এই যে ধুলোটা, এই ধুলোটা যে এখানে স্থির রইলো, কিসের জন্য রইলো ভাই, স্থিতিজাড্যের জন্য রইলো। আরে ভাই যে স্থির থাকবে তাকে স্থিতিজাড্য বলে দেবো, যে গতিশীল থাকবে তাকে গতিজাড্য বলে দেবো, এই স্থির রয়েছে তাই এটা স্থিতিজাড্য। তো এটা একটা স্থিতিজাড্য উদাহরণ, এটাই তোমাকে এখানে বলা হয়েছে, বোঝা গেল? চলো, জানলার কাছে ঢিল ছুঁড়ে মারলে কাঁচটি টুকরো টুকরো হয়ে যায়, কেউ আবার ঢিল ছুঁড়ে মারতে যাও না আবার, ঠিক আছে, বলে রাখলাম। যদি কোনোদিন দেখো যে ঢিল ছুঁড়ে কেউ মেরেছে, তাহলে তুমি দেখতে হবে যে তোমার হচ্ছে কাঁচ টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু বন্দুক দিয়ে গুলি ছুড়লে গুলিটি কাঁচের মধ্যে ছোট্ট একটা গর্ত করে বেরিয়ে যাচ্ছে, দেখবে এটা হয় থাকে। তুমি যখন একটা ঢিল ছুটছো, সে কাঁচটা পুরো ঝরঝর করে ভেঙে পড়ে গেল। তুমি যখন একটা গুলি ছুটছো, সেই গুলিটা কি করছে, ডাইরেক্টলি ভেদ করে বেরিয়ে চলে যাচ্ছে, কেন? তার কারণটা হচ্ছে স্থিতিজাড্যের ধারণা থেকে এই ঘটনাটাকে ব্যাখ্যা করা যাচ্ছে। জানলার কাছে ঢিল ছুঁড়ে মারলে
বেগ কম থাকার জন্য ঢিলটি কাঁচের সংস্পর্শে অপেক্ষাকৃত বেশি সময় থাকছে। কার তুলনায়? ওই গুলির তুলনায়। তুমি আমাকে নিজে বলো, তুমি একটা ঢিল ছুটছো, তুমি একটা গুলি ছুটছো, কার বেগ বেশি? ভাই গুলির বেগ বেশি। ঠিক আছে, বুঝে গেছো? তাহলে যদি গুলির বেগ বেশি হয়ে থাকে, তাহলে আমি গুলিকে এখন বলছি না, আমি ঢিলের কথা বলছি। তো ঢিল তাহলে কি ওর থেকে কম বেগ? কম বেগ মানে কি? ও যখন কাঁচের সংস্পর্শে আসছে, ও বেশিক্ষণ সময় ধরে কাঁচের সংস্পর্শে থাকবে। তো বেশিক্ষণ যখন থাকবে, ফলে কি হবে? স্থিতিজাড্য নষ্ট হয়ে যাচ্ছে, পুরো কাঁচটি আঘাতের জন্য গতিশীল হয়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আর বন্দুকের গুলো কি? বন্দুকের গুলি হচ্ছে খুব বেশি বেগ হওয়ার জন্য, গুলিটি কাঁচের সংস্পর্শে খুব কম সময় থাকার জন্য আঘাতের জায়গাটুকু ছাড়া কাঁচের বাকি অংশ স্থির থাকছে। আরে বাকি অংশ স্থির থাকছে কেন? তার কারণ তাকে পেনিট্রেট করার মতো গুলিটা নেই, গুলি বেরিয়ে চলে গেছে ততক্ষণে, তাই তো? তাহলে কেবলমাত্র আঘাতের জায়গাটুকু গতিশীল হয়ে ভেঙে পড়ে যাচ্ছে, তাই কাঁচটিতে গুলির মাপের ছোট ছিদ্র হয়ে যাচ্ছে, বাকি কাঁচ অক্ষত থাকছে। তো এই যে জিনিসটা আছে, এটা আমি কি বলবো? স্থিতিজাড্যের জন্য বলবো। বোঝা গেল? ক্লিয়ার প্রত্যেকের কাছে এতদূর পর্যন্ত? তো স্থিতিজাড্যের এক্সাম্পল গুলো আমি তোমাকে বললাম, এই জিনিসপত্রগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। ওকে, কিচ্ছু না, একটা কাঁচের মধ্যে তুমি একটা ঢিল ছুঁড়েছো, একটা গুলি ছুঁড়েছো। ঢিল যখন ছুটছো, ও কাঁচের মানে ওর বেগ বেশি নয় নিশ্চয়ই গুলির তুলনায়, ওর বেগ কম। তো যখন এই ধরো কাঁচটা, এই কাঁচের মধ্যে যখন ঢিলটা আসছে, ঢিলটা কি হচ্ছে? ঢিলটা অনেকটা বেশি সময় ধরে থাকছে এই কাঁচের সংস্পর্শে, তাই এর যে মানে কাঁচটা যে স্থির রয়েছে, স্থিতিজাড্যটা কি হচ্ছে? পেনিট্রেট হয়ে যাচ্ছে, কম্পন সৃষ্টি হচ্ছে, তাই পুরোটা ঝরঝর করে ভেঙে পড়ে যাচ্ছে। গুলির বেগ বেশি, ও ডাইরেক্টলি যেটুকু ভেদ করার দরকার সেটুকু ভেদ করে বেরিয়ে চলে যাচ্ছে, ও বেশিক্ষণ কাঁচের সংস্পর্শে থাকছে না, তাই কাঁচ যে স্থির আছে এই জায়গাটা পেনিট্রেট হচ্ছে না, বাকি অংশগুলো স্থির থাকছে, আর কেবলমাত্র যে জায়গাটা যাচ্ছে সেই জায়গাটাকে জাস্ট আঘাত করে বেরিয়ে চলে যাচ্ছে, এটাই বলেছে। বোঝা গেল? একটু ভালো করে পড়বে, পিডিএফ তো দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে। চলো চলে আসি পরের গল্প, গতিজাড্য। সচল বস্তু সবসময় সমবেগে সরল রেখা বরাবর চলার প্রবণতাকে আমরা কি বলবো? গতিজাড্য বলবো, তাই তো? তাহলে দেখো, তুমি যদি এখন একটা থানির ছোড়ো, আর তুমি যদি একটা ছোট্ট এরকম একটা গুলতি ছোড়ো, তুমি দেখবে থানিরটা বেশি পরিমাণ কাঁচটাকে ভেঙে দিচ্ছে, গুলতিটা কি করছে? কম পরিমাণ কাঁচ ভাঙছে। সেটাও কি? গতিজাড্যের জন্য নয়, স্থিতিজাড্যের জন্য। তার কারণ থানিরটা যখন যাচ্ছে এরকম করে গেল, ভাই ও কি করছে? ওই যে জায়গাটা আছে ওর সঙ্গে বেশি সংস্পর্শে থাকছে, জায়গাটা বেশি কম্পোজিল হচ্ছে, কাঁচ ভেঙে পড়ে যাচ্ছে। গুলতি কি হচ্ছে? গুলতি এরকম করে গেল, যেটুকু জায়গা থাকা দরকার, যেহেতু ওর মানে ছোট আকার মানে কি? তার বেগ বেশি। একটা মোটা লোক দৌড়াচ্ছে, একটা রোগা লোক দৌড়াচ্ছে, বেগ কার বেশি হবে? রোগা লোকের। তো গুলতিটা কি? এখানে রোগা লোক, তো সে তার বেগ বেশি, তো বেগ বেশি যেহেতু, ও কি বেশিক্ষণ সময় ধরে থাকতে পারবে? পারবে না। তাহলে সেটা কি? সেটা হচ্ছে তোমার গিয়ে এটা। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সারফেস উপর নির্ভর করবে। আমি আসবো 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 আসবো, আসছি, আমি এক এক করে সব আসছি। এখনো বলিনি, আমি বলিনি এখনো শেষ হয়ে গেছে এটা, এই সবে প্রথম সূত্র চলছে, এখনো সেকেন্ড বাকি, থার্ড বাকি, অনেক কিছু বাকি আছে। ঠিক আছে, আসবো। দেখো গতিয়াঢ্য কি বলছে, ভাই ওটা স্থিতি ছিল, স্থির ছিল স্থিতিয়াঢ্য, যে গতিশীল থাকবে সেখানে কি হবে? গতিয়াঢ্য হবে, আর তো কিছু বলার নেই এখানে। চলো গতিয়াঢ্যের এক্সাম্পল দেখি। বেস্ট এক্সাম্পল হচ্ছে এটা। দেখো একটা লোক মেট্রো করে যাচ্ছে, দেখে বুঝতে পারছো মেট্রোর গেট। এই যে লোকটা আছে, এই লোকটা হঠাৎ করে তার পুরনো প্রেমিকাকে দেখতে পেয়েছে। পুরনো প্রেমিকাকে যখন দেখতে পাচ্ছে, তখন তার মধ্যে কি হচ্ছে? প্রচুর পরিমাণ আবেগ চলে আসছে। যেই মুহূর্তে আবেগ চলে আসছে, তখন তার কি মনে হচ্ছে? যে তাকে আমি অনেক কিছু জিনিসপত্র বলার বাকি ছিল, আজকে সামনে পেয়েছি, আজকে বলেই ছাড়বো।
ঝাঁপিয়ে পড়লো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এটাই যে ও যে ঝাঁপিয়ে পড়লো ভাই, ও যে ঝাঁপিয়ে পড়লো এর জন্য কি ফিজিক্সের নিয়ম বদলে যাবে? তা তো নয়। তো ও কি করলো, দরজাটা খুলে ঝাঁপিয়ে পড়লো। দেখো ঝাঁপিয়ে যেই পড়লো, গাড়ি তো গতিশীল, তার মানে ও গোটা শরীরটা গতিশীল। যেই মুহূর্তে স্যার পড়ে গেল, ডাইরেক্টলি পড়লো, কি হলো, ওর পাটা স্থির হয়ে গেল। কারণ পাটা কি আছে, পাটা তোমার হচ্ছে মাটির সঙ্গে যে স্টেবল, মানে মাটিটা তো স্থির রয়েছে, তো কি হলো, ওর মাটির সঙ্গে স্টেবল হয়ে গেল। আর তার গাটা তো গতিশীলই আছে রে ভাই, কারণ গোটা শরীরটা তো গতিশীল ছিল মেট্রোর সঙ্গে। তো যখন পাটা স্থির হয়ে গেল, শরীরটা গতিশীল থাকতে চাইছে, তখন কি হবে, সে হুমড়িকে পড়বে। আর সেটাই হলো। তো ইমপ্রেশন জমানোর জন্য গেল, উল্টে ইমপ্রেশন পড়ে গেল, তাই তো। যাই হোক, এরপরে তার পুরনো প্রেমিকা আর জীবনে ফিরে এলো কিনা, তাদের পরবর্তীকালে একসঙ্গে থাকা হলো কিনা, সেগুলো আমার বিচার্য বিষয় না। মেন বিষয়টা হচ্ছে এটাই যে গতিজাড্য কাকে বলে সেটা বোঝানো। তো কি হচ্ছে, এই যে গতিটার জন্য যে গতিশীল থাকতে চাইছে, এটাকে আমি কি বলবো, গতিজাড্য বলবো। ব্যাস, গল্প শেষ। ওকে, চলো। এই জন্য দেখবে কিছু হকার থাকে, মানে সমস্ত হকাররাই একদম প্রপারলি মানে একদম ডেডিকেটেড ওয়েতে ওরা কিন্তু নিচে নামে। দেখো এই হকারটার মতো দেখবে যখন ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, এরা কিন্তু একটু এরকম করে নামে। কেন বলতো, কি হচ্ছে, দেখো এ নিজেকে ব্যালেন্স করছে। কিরকম ভাবে ব্যালেন্স করছে, ট্রেন মুভ করছে, ট্রেন মুভ করছে, ওর শরীরটাও মুভ করছে। ও যখন নেমে যাবে, যদি নেমে গিয়ে যদি দাঁড়িয়ে যায়, কি হবে, ও তো শরীরটাও মুভ করছে রে ভাই, ও তো শরীরটা মুভ করছে, ও তো সেটাকে তাকে থামাতে পারবে না। তাহলে ওকে কি করতে হবে, ওর নিজের যে পাটা আছে সেই পাটাকে কন্টিনিউ চালাতে হবে। তো যেই মুহূর্তে চালাতে থাকবে, এবং দেখো ওর নিজের ব্যাকটাকে পেছনে রেখেছে, মানে নিজেকে স্থির করার চেষ্টা করছে, মানে নিজের বডিকে ব্যালেন্স করছে, নিজের পাটাকে ঠিক করছে এবং নিজের মানে ব্যাকটাকে পেছনে রাখছে। তারপরে কি হচ্ছে, গতিশীলতাও বজায় থাকলো, স্থিতি করতে চাইছে এটাও শরীরকে বুঝিয়ে দিল, দিয়ে আলটিমেটলি যখন থামবে তখন ঠিকঠাক করে থেমে যাবে। এটা প্রপার ব্যালেন্স। এটা তুমি যখন ধীরে ধীরে যখন ডেলি প্যাসেঞ্জারি হয়ে যাবে, যখন তুমি মানে পড়াশোনা করে চাকরি বাকরি পেয়ে গিয়ে তোমাকে ডেলি প্যাসেঞ্জারি করতে হবে এই ট্রেন বাসেতে, তখন তুমিও শিখে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, তো এই যে জিনিসটা আছে, এটাও কিন্তু গতিজাড্যকে নালিফাই করার জন্য এটা হচ্ছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। চলো, আবার দেখো এখানে একটা তোমার কি আছে, একটা অবজেক্ট রয়েছে, গাড়িটা ফুল স্পিডে আসছে, গাড়ি তো থামে গেল, কিন্তু কি হলো, এ তো ভাই থেমে যাচ্ছে, কিন্তু এ তো গতিশীল, এই যে উপরে যে বস্তুটা সে গতিশীল থাকতে চাইবে। একদম দেখো ডাইরেক্ট প্রজেক্টাইল মোশনের মতো ডাইরেক্টলি উল্টে পড়লো। ঠিক আছে, এটাও কি গতিজাড্য। তো এই যে জিনিসপত্রগুলো বললাম, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে তোমার কি গতিজাড্যের এক্সাম্পল। ওকে বাবা, তাহলে কি দেখো, এও গতিশীল, এখানেও গতিশীলতা গল্প, এখানেও গতিশীলতা গল্প। তাহলে আলটিমেটলি গতিশীল কি, যা যা বস্তু গতিশীল থাকতে চাইছে, যে গতিশীল আছে, যে গতিশীল থাকতে চাইছে, তাকে আমি বলবো গতিজাড্য। এটাই তো গল্প রে ভাই, আর তো অন্য কিছু গল্প নয়। এবার দেখো, এই যে জিনিসপত্রগুলো আছে, এইগুলো আলটিমেটলি আমরা এবার এক্সাম্পলের মাধ্যমে বলবো। ঠিক আছে, দেখো জানুয়ারি সিএ ক্লাস, জানুয়ারি সিএ ক্লাস তোমাদের শুভেন্দু স্যার নিয়ে নিয়েছে, দেখবে। আবার ফেব্রুয়ারিতে স্যার নেবেন, একদম এন্ড করে নিচ্ছেন। ঠিক আছে, আর যারা আমার মানে গ্রুপে যুক্ত ছিলে, পুরনো পেড গ্রুপে, তাদেরকে তো আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর পুরো নতুন ব্যাচটা তোমাদেরকে অ্যাসাইন করে দিয়েছি। ও গ্রুপ সিডি ভাই আমি দেখি না, ওটা আমার জন্য হবে, ওটাকে আমাকে বলবে না। ওটা কার দায়িত্ব, ওটা হচ্ছে তোমার ইয়ের দায়িত্ব, আমাদের সুমিত স্যারের দায়িত্ব। তো তুমি সুমিত স্যারের সঙ্গে কথা বলে না, ওইগুলো পারবো না। ঠিক আছে, তো তোমরা জাস্ট যদি তুমি আমাকে বলো যে স্যার রেলের এই জিনিসপত্রগুলো হচ্ছে না, আমাকে বলবে। রেল ব্যাচ যদি তোমাকে বলো ভাই, আমাকে নয়, সেটা অন্য জায়গায়। ঠিক আছে, চলো। পাক্কা 2 বছর এনটিপিসি, কেন রেলের সমস্ত কিছুর জন্যই পাক্কা 2 বছর।
তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স না পড়ে যাও, তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স না পড়ে যাও, তুমি নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। তোমাকে যদি চাকরি পেতে হয়, আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি, যদি গ্রুপ ডি পরীক্ষা দাও তাহলে সায়েন্সকে ধরবে, যদি গ্রুপ ডি পরীক্ষা না যাও তাহলে সেক্ষেত্রে তুমি 3টে সাবজেক্টকে ধরবে, ম্যাথ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স। 3টে জায়গা, ম্যাথ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স। আর গ্রুপ ডি যখন পরীক্ষা দেবে তখন 4 নম্বর ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সমাজে সায়েন্স, কারণ সেখান থেকে 25টা নাম্বার আছে। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এই 4টে সাবজেক্টকে ভালো করে পড়ো ভাই, তোমার সিলেকশন এবছরই হয়ে যাবে, অন্য কিছু দেখার দরকার নেই। ঠিক আছে, চলো। 2024 নয়, তোমার কবে পরীক্ষা হচ্ছে? 2026 হচ্ছে না? তুমি 2025 জানুয়ারি থেকে এখন পর্যন্ত পড়ো না, ওর বাইরে একটা প্রশ্ন আসবে না। যদি 2024 থেকে একটা প্রশ্ন চলে আসে, ওইটা তুমিও পারবে না, তোমার পাশের যে ছেলে আছে সেও পারবে না, যে ফার্স্ট হয়েছে সেও পারবে না। তো ওইগুলো দেখে তোমার লাভ নেই। ম্যাক্সিমাম যেটা আছে সেটা তোমাকে শেষ করতে হবে। 2025 কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে দিয়ে দিয়েছি, 2026 গুলো অনগোয়িং চলছে। এবার তুমি যদি আমাকে বলে যে স্যার মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্স আমাকে দিন, আরে মার্চ মাসে কোনো পড়িনি, তা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো হবে? কারেন্টে কিছু ঘটতে হবে তারপর তো কারেন্ট অ্যাফেয়ার্স হবে, এটা তার হিস্ট্রি নয়। ঠিক আছে, চলো নেক্সট। গতিজাড্যে উদাহরণ। গতিজাড্যের উদাহরণ কি বলবো? দেখো বাবা, আমার টোটাল এখন বর্তমানে 450 গ্রুপ আছে। 450 গ্রুপ মানে হচ্ছে 4.5 লাখ, মানে প্রায় 4.5 লাখ ছাত্রছাত্রী আমার সঙ্গে কথা বলতে চাইছে ডেলি। আমার পক্ষে পসিবল নয় ভাই। এবার তাহলে আমাকে ক্লোন করতে হবে। আমার মোটামুটি 10টা ক্লোন থাকবে, যে প্রত্যেকটা মানে 50,000 ছেলেকে সামলাবে। ঠিক আছে, সেটা সম্ভব নয়। তো যেটুকু দরকার সেটুকুই বলে দিচ্ছি, ওকে? বাকি আমি সময় করে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো, চাপ নেই। আমার ফোনটা জানো, আমি মানে রিসেন্ট আমার যে পুরোনো ফোনটা ছিল সেই ফোনটাকে আমি চেঞ্জ করেছিলাম 5 মাস আগে, 4.5 মাস হচ্ছে। তো 4.5 মাস পর ফোনটার অবস্থা কি জানো? আজকে শুভেন্দু স্যার বলছিল যে তোমার তো হোয়াটসঅ্যাপ খোলাই যায় না। হোয়াটসঅ্যাপে পার্টিকুলারলি একটা ওই যে আমার যে ওই মানে ইয়েরে যায় না, ওই যে কি বলে ওটাকে, গ্রিটিং মেসেজ, ওই যে মানে গ্রুপের লিঙ্ক গুলো, সে কোন সময় টিক হয়ে আছে, দেয়ার ফাইনাল টিকটা পড়েনি। তো এরকম অবস্থা। তো কিছু করার নেই, মানে এই ফোনটাকে আমাকে একদম পুরো ডেড অবস্থায় ফেলে দিয়েছে, এরকম একটা কন্ডিশন হয়ে গেছে। এবার কানেক্ট করবো কি করে মাস স্টুডেন্টস এর সঙ্গে? চলো বাদ দাও, এবার চলো ওসব কথা বাদ দাও, এখন পড়াশোনা করি। দেখো, গতিজাড্যের উদাহরণগুলো আমি তোমাদেরকে 7টা উদাহরণ দিয়েছি। চলন্ত গাড়ি থেকে নামাটা উদাহরণ দিলাম তোমাদেরকে, আমি লেখা আছে। নেক্সট হচ্ছে তোমার কি ওই হেলে নামতে হয়, সেটাও তোমাকে আমি বললাম, এখানে পরিষ্কার লেখা আছে। নেক্সট হচ্ছে লং জাম্প দেওয়ার সময় তুমি দেখবে যখন তারা লং জাম্প দেয় তখন দেখবে তারা অনেক দূর থেকে দৌড়াতে দৌড়াতে এসে লং জাম্পটা দিচ্ছে। কেন? গতিজাড্যের সুফল পাওয়ার জন্য। ঠিক আছে, তোমাদের তো আর লং জাম্প দিতে হয় না। যে সমস্ত পরীক্ষা লং জাম্প দিতে হয় পুলিশ আর্মিতে, সেখানে কি হবে, অনেক দূর থেকে তাকে এগিয়ে আসতে হবে, তারপর গিয়ে লং জাম্প দিতে হবে। তো এটা কি, এটা গতিজাড্যের সুফল পাওয়ার জন্য। কারণ দৌড়ানোর জন্য প্রতিযোগী যে গতি লাভ করে, গতিজাড্যটা বজায় রাখতে চায়, ফলে বেশ কিছু দূর লাফানো বেশি যেতে পারে, তো সেটা করতে হয়। দেখবে যখন তুমি পাখা সুইচ অফ করে দেবে, পাখাটা তাও কিন্তু ঘুরছে, কেন? গতিজাড্যের জন্য। ভাই, সুইচ বন্ধ করা যাওয়ার পরেও গতিজাড্যের জন্য পাখাটি গতি বজায় রাখতে চাইছে, তাই আরো কিছু সময় ঘোরার পর পাখাটি স্থির হচ্ছে, এটাও তাই। দৌড় প্রতিযোগিতায়, যারা তোমার হচ্ছে দৌড়ায়, ঠিক আছে, যখন তুমি দেখবে যে একটা তোমার দৌড়ানো হচ্ছে, দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে, এই তার এন্ড ক্রস হয়ে গেল, তারপরে দেখবে যে কিছুটা এক্সট্রা দৌড়ে গিয়ে থামছে। তার কি এক্সট্রা দৌড়াতে ভালো লাগছে না, তাকে গতিজাড্যটাকে টেনে নিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে তোমার কি গতিজাড্যের এক্সাম্পল, বোঝা গেল? তো এই তোমার এরকম কিছু এক্সাম্পল তোমাকে দিয়েছি, যেমন স্থির সাইকেলের চেয়ে গতিশীল সাইকেল চালানো অনেক বেশি সহজ, এটাও কার জন্য? গতিজাড্যের জন্য। যেমন সমবেগে চলন্ত গাড়ির যাত্রী বলকে যদি উপরে ছুড়ে দেয় তারপর সেটা নিজের হাতেই পড়ে আসবে, এটাও কিসের জন্য? দেখো, এখানে একটা গল্প আছে, এটা আমি বলবো এখন। তার আগে দেখি যে তোমরা কি বলছো। এসসিদের ক্ষেত্রে কোনো চাপ নেই, আমি বলেছি ওবিসি আর ইডব্লিউএস এর ক্ষেত্রে, অন্য কারোর ক্ষেত্রে নয়। হ্যাঁ, চলো
আর কোনো কথা নয়, এখন জিনিসটা শোনো ভালো করে, ইম্পর্টেন্ট জিনিস সেটা বলছি। আমার টোটাল 7টা পয়েন্ট আমি বলেছি, ঠিক আছে? এই 7টা পয়েন্টের মধ্যে 7 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা বোঝার জায়গা রয়েছে। খুব ভালো করে দেখো জিনিসটা কি বলছে। বলছে সমবেগে চলন্ত কোনো গাড়ির যাত্রী একটি বলকে সোজা উপরের দিকে যদি ছুড়ে দেয়, তাহলে বলটি কি হচ্ছে, তার নিচে আবার হাতে এসে পড়ছে। ওকে, কারণ উপরের দিকে ছুড়ে দিলেও গতিজাড্যের জন্য বলটি গাড়ির সমান বেগেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই নেমে এসে বলটি আবার যাত্রীর হাতে এসে পড়ছে। খুব ভালো করে জিনিসটা বোঝো, এখানে কিন্তু কনসেপ্টের জায়গা রয়েছে, ঠিক আছে? তো কমেন্ট বন্ধ করে এটা বোঝো, এটা ইম্পর্টেন্ট জায়গা, নাহলে গন্ডগোল হয়ে যাবে। ধরো এটা হচ্ছে একটা গাড়ি, এই গাড়ির ওপর কোনো একটা লোক দাঁড়িয়ে রয়েছে বা বসে রয়েছে, এর হাতে একটা বল রয়েছে, এই বলটা কি করছে, ওপর দিকে ছুড়ে দিল, তারপর কি হবে, এই বলটা তার হাতের নিচে এসে পড়বে। এবার যদি গাড়িটা সমবেগে যায়, কি বললাম, সমবেগে মানে 30 কিলোমিটার পার আওয়ার বেগে ধরো যাচ্ছে, তো 30 কিলোমিটার পার আওয়ার বেগেই যাচ্ছে, তাহলে এই জায়গাটাতে তুমি দেখবে যে যেখানে বলটা উপরের দিকে ছুড়েছে সেটাই তোমার কিন্তু তার নিচে এসে হাতে এসে পড়ছে। তার কারণ কি, তার কারণটা হচ্ছে এটাই যে গাড়িটা যেহেতু এগিয়ে যাচ্ছে, তোমার এই যে বস্তুটা মানে লোকটার হাতে যে বলটা রয়েছে সেই বলটাও সমান বেগে হচ্ছে, মানে এই লোকটারও বেগ হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, যেহেতু গাড়ির বেগ 30 কিলোমিটার পার আওয়ার, তার সঙ্গে তার হাতে যেহেতু বলটা রয়েছে সেই বলটারও বেগ কি 30 কিলোমিটার পার আওয়ার। তো যদি এই বলটা উপর দিকে এখন ছুড়ে যায়, তাহলে সেটা নিচে এসেই পড়বে, কারণ 30 কিলোমিটার পার আওয়ারই হয়েছে, তাই তো? কিন্তু যদি এখন বলছি যে সময়ের মধ্যে গাড়িটির বেগ পাল্টে গেলে বলটি কিন্তু যাত্রীর হাতে এসে পৌঁছাবে না, মানে ধরো গাড়িটা এবার সমতরণে যাওয়া শুরু করেছে। সমতরণ মানে কি, মানে 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল যখন সে বলটাকে ছুড়লো, তার মানে বলের বেগ কত গো, বলের বেগ হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, তাই তো? জিনিসটা বোঝো ভালো করে, বলের বেগ হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। এবার যেহেতু গাড়িটা সমতরণে যাচ্ছে, তার মানে গাড়িটার বেগ একটু বেড়ে গেছে, এখন ধরা হয়ে গেল 32 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। তো যেহেতু 32 কিলোমিটার পার আওয়ার গাড়ির বেগ হয়ে গেল, তাহলে লোকটার বেগও কি হয়ে গেল, লোকটার বেগও হয়ে গেল 32 কিলোমিটার পার আওয়ার। ইয়েস অর নো আমাকে বলো, হয়েছে? কিন্তু যখন বলটাকেও ছেড়েছে, বলের বেগ কি ছিল, বলের বেগ ছিল কিন্তু 30 কিলোমিটার পার আওয়ার, কারণ তখন গাড়িটার বেগ ছিল 30 কিলোমিটার পার আওয়ার, এখন 32 হয়ে গেছে। বাট 32 হয়ে গেছে তো কি হয়েছে ভাই, বলটা তো শূন্যে রয়েছে, যদি টাচে থাকে তাহলে ওর বেগ বাড়বে, টাচে যেহেতু নেই সেহেতু তো ওপরে রয়েছে, মানে ওর তো 30 কিলোমিটার পার আওয়ারই থাকবে, তাই নয় কি? ইয়েস। তো যদি এটা হয় তাহলে লোকটা এগিয়ে যাবে, লোকটার হাতে এসে বলটা পড়বে, পড়বে না তো, কারণ লোকটা এগিয়ে গেছে, বলটা ওর পিছনে এসে পড়বে। বুঝতে পারলে ইয়েস অর নো আমাকে বলো প্রত্যেকে, বুঝতে পারলে প্রত্যেকে? তাহলে আমি কি বলতে পারি, যদি গাড়িটা সমবেগে যায়, যদি গাড়িটা সমবেগে যায় তাহলে লোকটার হাতে এসেই পড়বে। যদি গাড়িটা সমতরণে যায় তাহলে বলটা কোথায় এসে পড়বে, কোথায় এসে পড়বে, পিছনে পড়বে। কার পিছনে, লোকটার পিছনে, তাই তো? কারণ লোকটা এগিয়ে গেছে, 32 কিলোমিটার হয়ে গেছে, ও পিছনে গিয়ে পড়বে। যদি গাড়িটা সমমন্দনে যায়, মন্দনে মানে কি, ধরো এটা 30 ছিল, ও 30 ফেলেছে, এবার এটা 28 হয়ে গেছে, মানে লোকটার বেগ 28 হয়ে গেছে ভাই, লোকটা বেগ 28 হয়ে গেছে, বাট ওপর থেকে যখন ওইটা পড়বে, ভাই 30 কিলোমিটার ওর স্পিড ছিল, তাহলে ও কি হবে, সামনে পড়বে, তাই তো? তাহলে সামনে পড়বে। ইম্পর্টেন্ট জিনিস পরীক্ষাতে এসছে, মাথায় রেখে দিও, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু একটা, ঠিক আছে? ক্লিয়ার প্রত্যেকের কাছে? তো এই সমস্ত জিনিসপত্র কি গতিজাড্যের এক্সাম্পলের মধ্যে পড়ছে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার একদূর পর্যন্ত? কারো কোনো সমস্যা এইটুকুর মধ্যে বলো, যদি সমস্যা না থাকে তাহলে আমাদের প্রথম গতিসূত্র শেষ হয়ে গেছে।
এইটুকুর মধ্যে যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের প্রথম গতিসূত্র শেষ হয়ে গেছে। হ্যাঁ পারবে পারবে পারবে, আমি ভিডিও করে দিয়েছি, দেখে নাও, পারবে। অল ক্লিয়ার? কোনটা একবার বলবো, মনে রেখে দাও, যদি সমবেগে যায় হাতে এসে পড়বে, যদি সমতরণে যায় তাহলে পিছনে এসে পড়বে, যদি সমমন্দনে যায় তাহলে সামনে এসে পড়বে। এই তিনটেই পরীক্ষায় দেয়, ঠিক আছে? ক্লিয়ার? জাস্ট এইভাবে জিনিসটা মাথায় রেখে দাও, আর কিচ্ছু না। হ্যাঁ, এই 7টা এক্সাম্পল থেকে পরীক্ষায় কোশ্চেন দেয়, এই 7টা এক্সাম্পল সেই তোমাকে দিয়ে দিলাম। তো এখনকার ক্লাস এই জিনিসপত্রগুলো এখানে এন্ড করছি। তোমাদের ক্লাস কিন্তু এন্ড হয়নি। তোমরা কি করবে, তোমরা জাস্ট এই ক্লাসটাকে বেরিয়ে গিয়ে তোমরা পরের ক্লাসে জয়েন করে যাবে। সেখানে গিয়ে আমি সেকেন্ড আর থার্ড ল পড়ে নেব, তারপর আমরা নেক্সট চ্যাপ্টারে মুভ করে যাব। বোঝা গেল? এখনই আছে, জাস্ট 2 মিনিট রিমাইন্ডার তোমাদেরকেও দিয়ে দিচ্ছে, আমাকেও দিয়ে দিয়েছে। আমি না ঢুকলে তোমরা ঢুকতে পারবে না। তো সেই জন্য প্রত্যেককে বলছি, প্রত্যেকে কোনো এইখানে আমি এন্ড করে দিই, পরেরটাই ঢুকে যাও, বাকি ওইখানে গিয়ে কথাবার্তা হবে। ঠিক আছে বাবা? চলো, যদি সেশনটা ভালো লাগে, জিনিসটা বুঝতে পেরে গিয়ে থাকো, ফার্স্ট ল আমাদের শেষ হলো, সময় লাগছে বুঝতে পারছো, তো প্রত্যেকে বেরোনোর সময় 5 স্টার রেটিংটা দিয়ে সেকেন্ড ক্লাসে জয়েন করে যাও। সেকেন্ড ক্লাসে এসো, ওইখানে গিয়ে আমি বাকি জিনিসপত্র আলোচনা করছি। চলো জলদি এসো পরের ক্লাসটায়, দেরি করবো না কিন্তু আমি।